গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা প্রাইমারি টেটের কিছু সিলেক্টিভ ম্যাথ তোমাদের সামনে নিয়ে এসেছি। যে ম্যাথগুলো বিগত প্রাইমারি টেটের পরীক্ষায় বারবার পড়েছে এবং এই ম্যাথগুলো কিভাবে সলভ করা যেতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা এই ক্লাসে পাবো। ঠিক আছে, তাহলে ক্লাসটা পুরোটাই সম্পূর্ণ দেখো, কোনো রকম স্কিপ না করে। চলো আমরা শুরু করে নিই। বিগত বছরের পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো বারবার এসেছে এবং সেগুলো আমরা এক এক করে সলভ করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের কাছে যে বকুল কিছু পাতার একটি বই পড়তে শুরু করে, তারপর 3 দিনে সেই বইটির কিছুটা অংশ প্রথম দিনে, দ্বিতীয় দিনে এবং তৃতীয় দিনে পড়ে ফেলে। এখন বইটির যতগুলি পাতা পড়া বাকি আছে তার সংখ্যাটি কত, সেটা আমাদের বের করতে হবে। প্রথমে তোমাদের বলে রাখি, যখনই ম্যাথে তোমরা যখনই ভগ্নাংশ পাবে তখন সেগুলোকে প্রকৃত সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করবে। প্রকৃত সংখ্যায় নিয়ে আসতে গেলে কি করতে হয় না, তাদের যে ডিনোমিনেটরগুলো আছে তাদের লসাগু করে গুণ করলেই হয়ে যাবে। অর্থাৎ প্রথম দিনে আমার রিডিং হচ্ছে 24/73 এবং দ্বিতীয় দিনে রিডিং হচ্ছে 34/219 এবং তৃতীয় দিনে রিডিং হচ্ছে 23/146। এখন এই 73 219 আর 146-এর লসাগু করলে আমরা পাবো 438। অর্থাৎ এই তিনটের লসাগু হচ্ছে 438। তোমরা একটু সলভ করে নিও, আমরা যেহেতু ক্লাসটা তাড়াতাড়ি করছি তাই এটার লসাগুটা দেখালাম না। তাহলে 438 দিয়ে যখনই এই ফ্র্যাকশনগুলোকে মাল্টিপ্লাই করে দেবো তখনই কিন্তু আমার প্রকৃত সংখ্যা একটা চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এই 438টা আসলে কি না, এই 438টা হচ্ছে আমার ধরে নেওয়া মোট পাতার সংখ্যা। অঙ্কে দেওয়া আছে মোট পাতা হচ্ছে তোমার 4818টি, কিন্তু আমি ধরে নিচ্ছি 438টি, অর্থাৎ এই 438 মানেই কিন্তু 4818টি পাতা। ঠিক আছে, চলো দেখো এটা কাটবে কত, 6 দিয়ে। ঠিক আছে, তাহলে এই 24 আর 6 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে আমার 144, 144 আসছে। সেম ভাবে এটাও আমরা কেটে নেব, এটা কাটলে কত হবে আমার হচ্ছে তোমার 68, কারণ এটা 2 দিয়ে কাটা যাবে। 229 গুণিত 2 সমান 478 আর 146/3। তাহলে 24 কত হচ্ছে 69। ঠিক আছে, তাহলে প্রথম দিন অ্যাকচুয়ালি আমি পড়লাম 144টা ধরে নিলাম, দ্বিতীয় দিনে ধরেছি 68টা এবং তৃতীয় দিনে ধরলাম 69টা পাতা আমার পড়া হয়েছে। তাহলে আমার ধরে নেওয়া অঙ্কের মধ্যে, অর্থাৎ এই 438-এর মধ্যে আমি পড়েছি কতটা, পড়া হলো মানে রিডিং কমপ্লিট। হ্যাঁ, রিডিং করলাম আর নট রিডিং। ঠিক আছে, তাহলে আমি রিডিং করেছি কত না, এই 144, 68 আর 69-এর যোগফল, অর্থাৎ হয়ে যাচ্ছে আমার 281টি। তাহলে 281 আমার পড়া হয়েছে কার মধ্যে না, আউট অফ হচ্ছে তোমার 438। ঠিক আছে, তাহলে এই 438-এর মধ্যে আমি 281টি আমি পড়ে নিয়েছি। তাহলে আমার এখন কতগুলো পড়া বাকি আছে না, 438 থেকে 281 বিয়োগ করলে আমি পাবো 157। তাহলে এই আমার 157টি আমার পড়া বাকি আছে। এই পুরো অঙ্কটাই কিন্তু কি করলাম আমরা, ধরে নিয়ে করলাম, যেখানে আমাদের পাতার সংখ্যা 438 ধরে নিয়েছি। সেই হিসাবে আমার উত্তর হচ্ছে 157, কিন্তু আমি তো 438 রিয়েল ভ্যালুতে নয়। তাহলে এবার ইমাজিনারি রিয়েলটাকে ট্যাগ করব কিরকম ভাবে না, দেখো এই 438 মানেই তো আমার 4818 পাতা। তাহলে এই 438 মানেই হচ্ছে 4818 পাতা। তাহলে ইমাজিনারি 157 মানে কত পাতা সেটা বের করলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে না, এইটা আমার বাড়ছে এতটা, অর্থাৎ কত গুণ বাড়ছে, 11 গুণ। তাহলে আমার এটাকেও 11 গুণ বাড়াতে হবে। তাহলে 157-র সঙ্গে 11 হয় 1727। এই 1727টি হচ্ছে প্রকৃত সংখ্যা, যেটা এখনো পড়া হয়নি। অপশন এ ইজ দ্য রাইট, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে আমরা যেটা করছি যে ইমাজিনারি আর রিয়েলটাকে আমরা মিলিয়ে নিচ্ছি।
দেখো পরবর্তী অঙ্কে চলে আসি আমরা। কি হচ্ছে না, একটি সংখ্যাকে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ 198 হয়, তাহলে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই অঙ্কগুলো খুবই সাধারণ একটা অঙ্ক। কিরকম না, ধরো কোনো সংখ্যাকে আমি 893 দিয়ে ভাগ করছি, 893 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলাম, ঠিক আছে, সেক্ষেত্রে ভাগফল একটা হবে আর ভাগশেষ একটা হচ্ছে। সেখানে ভাগশেষ আমার কত আসছে? 198। 198, তাহলে বলছে যদি এই সংখ্যাটাকে আমি 893 এর বদলে যদি 47 দিয়ে ভাগ করতাম তাহলে কত হতো? যদি 47 দিয়ে ভাগ করতাম তাহলে কত হতো? এটা সাধারণ ধারণা যে যদি 893 দিয়ে ভাগ করতে গেলে আমার 198 বেঁচে থাকে, তাহলে 47 দিয়ে ভাগ করতে গেলে আমি কতটা পাবো ভাগশেষ, সেটা এই 198-কে 47 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 47 চারে তোমার হয়ে যাচ্ছে 188। হ্যাঁ, তাহলে 188 বলতে এই 10, এই 10টাই হচ্ছে আমার ভাগশেষ। এটা কি না, এটা হচ্ছে ভাগশেষ। কোন ক্ষেত্রে ভাগশেষ? না, যখন সেই সংখ্যাটিকে 198-কে কিন্তু নয়, কোনো একটা সংখ্যাকে 47 দিয়ে যখন ভাগ করছি তখন তোমার আমার হচ্ছে এই 10 হচ্ছে ভাগশেষ। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম অঙ্কে ডাইরেক্ট কি করবে না, পরবর্তীতে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলবে সেই সংখ্যাটাকে দিয়েই যেটা ভাগশেষ থাকছে সেটাকে ভাগ করে দেবে, তাইলেই হয়ে যাবে। দেখো পরবর্তী অঙ্ক। 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুই পাশে 20 মিটার অন্তর গাছ বসাচ্ছে, তাহলে সর্বাধিক কতগুলো গাছ বসানো যেতে পারে? ঠিক আছে, অঙ্কের কনসেপ্টটা কি না, ধরো এদিকে একটা রাস্তা আছে আর এদিকে একটা রাস্তা আছে, এই টোটাল রাস্তাটার লেন্থ হচ্ছে তোমার 1760 মিটার, কিন্তু এইদিকে তোমার দু সাইডে আছে, অর্থাৎ রাইট সাইড লেফট সাইড দুটোতেই আছে। তাহলে এই রাইট সাইড লেফট সাইডে যদি আমি 20 মিটার অন্তর অন্তর 20 মিটার অন্তর অন্তর একটা করে গাছ বসাই, তাহলে মোট কতগুলো গাছ সর্বাধিক ম্যাক্সিমাম কতগুলো গাছ লাগানো যেতে পারে? তাহলে প্রথমে আমরা কি করব না, এই 20 মিটার অন্তর অন্তর যদি বলে তাহলে 20 দিয়ে 1760-কে ডিভাইড করে দেবো, 20 দিয়ে 1760-কে ভাগ করে দেবো। ঠিক আছে, 1760-কে যদি ভাগ করি তাহলে আমরা 8 8 হচ্ছে 20, 160, 160 আবার 160 চলে আসছে, দিয়ে আবার একটা 8 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে তোমার 0। মানে আমি 88টা গাছ বসাবো, কিন্তু এখানে উত্তর কিন্তু 88 কোথাও নেই, 88 কোথাও নেই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে আমাকে বুঝতে হবে দুই পাশে, রাস্তার দুই পাশে বলেছে। ঠিক আছে, তাহলে দুই পাশে বলতে রাইট সাইডেও 88টা বসাতে হবে আর লেফট সাইডেও 88টা বসাতে হবে। তাহলে ওভারঅল কত হচ্ছে আমার? 88 88 176, তাহলে মোট 176টি গাছ আমার লাগতে পারে। ক্লিয়ার? হুম। পরবর্তী অঙ্ক দেখো, 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, তাহলে সংখ্যা দুটি কত? এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা সহজ সমাধান হচ্ছে এরকম, যে মনে করে নাও সংখ্যা দুটি 29A এবং সংখ্যা হচ্ছে 29A এবং 29B। ঠিক আছে, যেখানে এই A B-টা হচ্ছে মৌলিক সংখ্যা, A আর B যদি আমরা বলি, A B দুটোই হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। ঠিক আছে, মৌলিক সংখ্যা, এবং A B এর মান হবে সর্বদাই একের বেশি, একের বেশি, এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এইবার দেখো, আমরা জানি যদি কোনো সংখ্যা 29A হয় এবং অন্য কোনো সংখ্যাটি 29B হয়, তাহলে এদের এখান থেকে দুটো জিনিস আমরা পাই। দুটো জিনিস কি কি পাবো? একটা হচ্ছে গসাগু আর একটা হচ্ছে লসাগু। তাহলে এখানে গসাগু কত পাবো? গসাগু পাবো 29, আর লসাগু কত পাবো না 29A × B, এটা হচ্ছে A × B, এই টোটালটা হচ্ছে লসাগু। তাহলে দেখো এটার মান কিন্তু দিয়ে দেওয়া আছে, এটার মান দিয়ে দেওয়া আছে। তাহলে সমাধানটা এরকম হচ্ছে যে 29A × B সমান দিয়ে দিয়েছে তোমার 4147। তাহলে AB-র মান কত? তাহলে A × B সমান কত হবে না 29টা এদিকে ভাগ হয়ে যাচ্ছে, 29টাকে এদিকে আমরা নিয়ে আসতে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে 143। ঠিক আছে, 143। এটা আশা করি বুঝতে পেরেছো সবাই।
এইবারে এই 143টা যেটা বেরোলো সেটা আসলে কি না, এইটা হচ্ছে এ আর বি এর মাল্টিপ্লাই, গুণফল, এ বি এর গুণফল। এবারে এ বি এর গুণফল করতে গেলে এ আর বি এর মান বসাবো কিভাবে না, এটাকে উৎপাদক যেটাকে আমরা পসিবল ভ্যালু যদি এর পাই, তাহলে এরকম পাবো যে যেহেতু এ এর মান তোমার একের থেকে বেশি, তাই 143-এর মধ্যে এটাকে উৎপাদক করলে পেয়ে যাব একটার মান হবে 11, একটার মান হবে 13। এটা ডিটেলসে আমরা পরবর্তী ক্লাসে বলে দেবো যে কিভাবে এটাকে 143 থেকে এ বি এর মানটাকে পসিবল ভ্যালুর মধ্যে আনা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এইবারে দেখো এ এর মান হচ্ছে 11 আর বি এর মান হচ্ছে 13। তাহলে আমরা এখান থেকে যে 29 এ একটা সংখ্যা ধরেছিলাম, সেখানে এ এর মান বসালেই পেয়ে যাব প্রথম সংখ্যাটি, এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ বি এর মান এখানে বসালে আমি সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো প্রথম সংখ্যাটি কত আসছে না 29 এ, তার মানে 29 ইন্টু 11 সমান হয়ে যাচ্ছে তোমার 319। আর 29 বি সমান 29 ইন্টু 13 সমান হয়ে যাচ্ছে তোমার 377। ঠিক আছে, তাহলে এই দুটি সংখ্যা আমার চেয়েছে। তাহলে অপশন কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 319 আর 377। ওকে, এখানে একটা রিজনিং এর প্রশ্ন এসেছে। রিজনিং এর প্রশ্নে কি আসছে না, একদিকে 11 আছে, একদিকে 9 আছে, এবং তাদের কোনোভাবে 40 আনতে হবে। তাহলে এটা খুব স্বাভাবিকভাবে দেখব যে মাল্টিপ্লাই আকারে যদি হয়, অর্থাৎ 11 আর 9 যদি গুণ করে দিই তাহলে কিন্তু 40-এর উপরে চলে আসছি। যদি যোগ করি তাহলেও হচ্ছে না, যদি বিয়োগ করি তাহলেও হচ্ছে না। সেক্ষেত্রে একটা ট্রাই করে দেখবে যে স্কোয়ার করে, যদি 11-র স্কোয়ার করি আর 9-এর স্কোয়ার করি, মানে 11 স্কোয়ার মানে কত 121, আর 9-এর স্কোয়ার মানে কত 81। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি দেখতে পাবো যে 40 আসছে। এই যে স্কোয়ার তারপরে মাইনাস করে সেকেন্ড ফর্মুলাটাতেও কাজে আসছে কিনা সেটা দেখে নেবে, এবং থার্ড ফর্মুলাতেও কাজে আসছে কিনা সেটা দেখে নেবে। অবশ্যই আসবে। সেক্ষেত্রে তোমাদের কাছে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 25-এর স্কোয়ার আর 21-এর স্কোয়ার, এই দুটোকে মাল্টিপ্লাই করার পরে যেটা হবে সেটাই। এইবারে দেখো 25 25 তো 625 আমরা জানি যে কিভাবে, 25 25 মানে হচ্ছে 625, তাই না? 25 25 মানে হচ্ছে 625, কিন্তু 21 স্কোয়ারটা আমাদের মুখস্থ নয়, তাহলে কিভাবে করব? দেখো শর্টকাট মাল্টিপ্লাই করার একটা নিয়ম তোমাদের বলে দিই, যে 21 দুটি সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে, ঠিক আছে? 21 আর 21 প্রথমে কি করব, এককের ঘরের সংখ্যাটা গুণ করব, 1 1 কে 1 হয়ে গেল, 1 1 কে 1 অর্থাৎ এককের ঘরের সংখ্যা আমি গুণ করলাম। তারপরে কি করব, কোনাকুনি গুণ করে যোগ করব, কোনাকুনি গুণ করে যোগ করব। তাহলে দেখো 2 1 কে 2 আর 2 1 কে 2, মানে এইটার সঙ্গে এটা একবার আর এটার সঙ্গে এটা একবার, তাহলে 2 1 কে 2 আর 2 1 কে 2 অর্থাৎ 2 1 কে 2 আর 2 1 কে 2, এই কোনাকুনি গুণ করার পরে যোগ করে নেব। তাহলে কত হয়ে যাচ্ছে 4, 2 1 কে 2 আর 2 1 কে 2, 2 এ 2 এ 4 যোগ করলাম। তারপরে কি করব, এই দশকের ঘরের সংখ্যাটাকে গুণ করব। পরবর্তী স্টেপ কি না, দশকের ঘরের সংখ্যাটা অর্থাৎ 2 2 এ 4, তাহলে এটা আমার হয়ে গেল 441। তাহলে এই যে আরেকটা পেলাম 441, এইটাকে কি হলো 21-এর স্কোয়ার। তাহলে এবার এটা কি করব, বিয়োগ করে নেব। তাহলে এটা চলে আসছে 4 আর 8 আর 4 12, আর এটা হয়ে যাচ্ছে 1। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এই যে গুণ করলাম 2 রাশি 3 রাশি, এরকম ভাবে অনেক শর্টকাট গুণ আমি তোমাদের ক্লাসে শিখিয়ে দিব পরবর্তী ক্ষেত্রে, ঠিক। হুম, পরের অঙ্কটা কি আসছে দেখো, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে রাম একটা কাজ 6 দিনে শেষ করে। আবার আহ দিনে 10 ঘন্টা করে কাজ করে 3 দিনে কাজ করার পর সে বাকি দিনগুলি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করেছে। তাহলে কিছুটা ব্রেক হয়েছে এখানে, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এরকম ব্রেক না, দেখো প্রতিদিন যদি সে 10 ঘন্টা করে কাজ করে, 10 আওয়ার্স করে যদি কাজ করে, এবং সে যদি 6 দিন কাজ করে, তাহলে মোট কাজের সংখ্যাটা কত? 60 ইউনিট বা 60 অংশ। 10 ঘন্টা করে যদি কাজ করে আর 6 দিন কাজ করে, তাহলে মোট কাজের সংখ্যা কত না 60 ইউনিট, 6×10 = 60। এইবারে কি করছে ও, 3 দিন 10 ঘন্টা করে কাজ করছে। দেখো লেখা আছে 3 দিন 10 ঘন্টা করে কাজ করছে, তাহলে এই 3 দিনে কতটা কাজ করেছে সে? 30 ইউনিট। বুঝতে পেরেছো? তাহলে মোট কাজ 60 ইউনিট, প্রথম 3 দিনে 30 ইউনিট করেছে, তাহলে এখন বাকি কতটা আছে?
বাকি কাজ কতটা, না বাকি কাজ হচ্ছে কত, যা মোট যা ছিল আর তার সঙ্গে যতটা করেছে সেটার বিয়োগফল, অর্থাৎ 60 আর 30-এর বিয়োগফল সমান হয়ে যাচ্ছে 30 ইউনিট কাজ এখনো বাকি আছে। 30 ইউনিট কাজ এখনো বাকি আছে। এই 30 ইউনিট কাজটাকে কি করতে হবে, না ওকে শেষ করতে হবে। কদিনে শেষ হবে সেটা দেখার আছে। দেখো এরপরে সে কি করছে, না বাকি দিনগুলো প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে। তাহলে এই যে বাকি দিনগুলো অর্থাৎ এই 30 ইউনিটের যে কাজটা, সেই কাজটা সে প্রতিদিন কত করছে, না 6 ঘন্টা করে কাজ করছে। তাই প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে 30 ইউনিট কাজ করতে ওর কতদিন সময় লাগবে, 5 দিন। ঠিক আছে, তাহলে বাকি কাজটা শেষ করছে সে 5 দিনে, আর প্রথমে ও অলরেডি 3 দিন কাজ করেছিল। ঠিক আছে, তাহলে মোট কত দিনে শেষ হচ্ছে কাজটা, মোট দিন সংখ্যা কত, মোট দিন আগের 3 দিন আর এখনের 5 দিন, অর্থাৎ 8 দিন। ঠিক আছে, এই মোট 8 দিন সময় লাগছে ওর। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে একটা কোণের আইডিয়া দিয়েছে আমাদেরকে, যে 220 ডিগ্রি, 180 ডিগ্রি, 75 ডিগ্রি। তো অ্যান্সার হচ্ছে এটা, আমি বিশেষ ডিসক্রিপশনে যাচ্ছি না, অ্যান্সার হচ্ছে ডি, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি, না সরি, এই প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে 360 ডিগ্রির থেকে কম। ঠিক আছে, আর 180 ডিগ্রির থেকে বেশি। সরল কোণ কি, না একটা সরলরেখার উপরে যদি কোনো কোণ আসে, অর্থাৎ 180 ডিগ্রি কোণ, সেটাই হচ্ছে সরল কোণ। সূক্ষ্ম কোণটা কি, সূক্ষ্ম কোণ হচ্ছে কি, না 0 থেকে বেশি হবে, মোর দেন 0 আর লেস দেন 90। ঠিক আছে, তাহলে সেই কন্ডিশনগুলো ফুলফিল করছে। দেখো 90-এর থেকে কম সূক্ষ্ম কোণ, সরল রেখার উপর কোণ 180 ডিগ্রি, আর 360 ডিগ্রির থেকে কম সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই অঙ্কটা খুব মজার অঙ্ক। দেখো এইখানে যেটা সংখ্যা আছে, যে এই সংখ্যাটায় 7-এর মান, স্থানীয় মান দুটো জায়গায় আছে। তাহলে প্রথমে আমরা দেখব একাদশ শতকরে যদি লিখি অঙ্কটা এইভাবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অঙ্কটা ডেসক্রাইব করে দিচ্ছি, নাহলে এটা ডেসক্রাইব করার কোনো দরকার নেই। দেখো ছোটবেলায় আমরা কি জানি, এক, দশ, শত, হাজার দিয়ে অযুত, লক্ষ। তাহলে আর যাচ্ছি না, এখানে এখানে নিযুত হবে, এটা কোটি হবে, যাচ্ছি না। এইবার দেখো এইখানে একটা মান দেওয়া আছে, যে প্রথমে যেটা মান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম যে 7-এর ভ্যালুটা সেটা হচ্ছে 7 লক্ষ, আর পরবর্তী মান যেটা 7-এর আছে সেটা হচ্ছে 70, 7 10-এ 70, দশকের ঘরের। এই দুটির অন্তর কত বলেছে, এই দুটির অন্তর কত। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হবে, 7 আর 3-এ 10, হাতে 1 তাই গেল 9। ঠিক আছে, আর হাতে 1 আবার 9, আবার 9 অ্যান্ড দেন 6। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এই অঙ্কটা বোঝার আছে। কিরকম, না পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য এই সংখ্যাকে n দ্বারা ভাগ করা হলে n এর সর্বনিম্ন মান কত। তো প্রথমেই বলে রাখি যে পূর্ণবর্গ বলতে কমপ্লিট স্কোয়ার, পূর্ণবর্গ বলতে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে এটাকে আমরা স্কোয়ার করে নিচ্ছি, ইংলিশটাই সুবিধা হবে। এইবারে দেখো স্কোয়ার করতে গেলে এই যে 35, 575 আছে, 74 আছে, এইটাকে আমরা কি করব, না এটাকে আমরা এর উৎপাদক করে নেব। ঠিক আছে, এর উৎপাদক করলেই সহজ হয়ে যাবে। কিরকম দেখো, যে 35, 5, 7, 4 এর উৎপাদক যদি আমরা করি, তাহলে পাবো, প্রথমে 2 দিয়ে করে নিচ্ছি, 2 দিয়ে হচ্ছে 17 2 34, আর সরি এটা 7 2 14, আর হচ্ছে তোমার 8 2 16, আর হয়ে গেল তোমার 7 2 14। ঠিক আছে, দিয়ে আবার এটাকে 2 দিয়ে তো হবে না, 3 দিয়ে করতে হবে। 3 দিয়ে দেখো 5, তারপরে 9, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 9। ঠিক আছে, দিয়ে আবার এটাকে 3 দিয়ে আর করা যাচ্ছে না, 7 দিয়ে করে দিই। 7 দিয়ে হলে কত হচ্ছে, 8 4 7। আবার এটাকে 7 দিয়ে করে দিই, কারণ এটা 7-এর ঘরের আছে। 7 1 2 1, 121টা হচ্ছে কি, না 11-এর স্কোয়ার। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এই 35 575, 35 575, সরি 74,
এটা মানেই হচ্ছে 2 × 3 × 7 × 7 × 11 × 11, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এবার দেখো এই দুটো বাদ দিয়ে বাকিগুলো সবগুলো কিন্তু স্কোয়ারে আছে, তার মানে যদি আমরা বলি 3 × 2 = 6 আর 7-এর স্কোয়ার আর 11-র স্কোয়ার, তাহলে এই যে স্কোয়ার দেখতে পাচ্ছি অর্থাৎ পূর্ণবর্গ দেখতে পাচ্ছি, তাহলে যদি এখানে আমরা কি বলছে না n দ্বারা ভাগ করি, তাহলে n এর সর্বনিম্ন মান যেটা সেটা কত হতে পারে। তাহলে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ পাওয়ার জন্য, অর্থাৎ দেখো আমি পূর্ণবর্গ পাওয়ার জন্য কি করছি না, অলরেডি এখানে আর এখানে পূর্ণবর্গ পেয়ে আছি, শুধুমাত্র এই 2 আর 3-এর পূর্ণবর্গ পেলাম না। তাহলে 2-3-এর যদি পূর্ণবর্গ না পাই, তাহলে এই সংখ্যাটাকে যদি আমি এই 2 আর 3 অর্থাৎ 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ থেকে যাবে, তখন আর এই 6 থাকবে না এখানে পড়ে, তখন থাকবে 7-এর স্কোয়ার আর 11-এর স্কোয়ার, তাদের গুণফল। তাহলে এই সংখ্যাটা পড়ে থাকবে যে যদি আমি 6-কে এখান থেকে তুলে নিতে পারি, তো 6-কে তুলতে গেলে কি করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি বলছে যে n এর মান কত হবে, যেখানে n দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে, সো n এর মান কত, 6। বুঝেছো? নেক্সট দেখো, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় রাম ফারুকের কাছ থেকে 10 মিটারে হেরেছে। রাম যখন 9.9 মিটার যায় তখন ফারুকের অতিক্রান্ত দূরত্ব কত? ফারুকের অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ বলতে গেলে ফারুক রান করছে কত না 100 মিটার। ফারুক রান করছে কত, 100 মিটার। যখন ফারুক 100 মিটার রান করছে তখন রাম রান করছে কত, রাম রান করছে 10 মিটার কম, অর্থাৎ 90 মিটার। তাহলে এই ফারুক আর রামের দৌড়ের অনুপাত কত না 100:90। এটাকে লেস নিয়ে আসতে গেলে হয়ে যাবে এরকম, ঠিক আছে, কারণ আমরা কি জানি অনুপাত সবসময় ছোট আকারে থাকে। তাহলে ফারুক আর রামের দৌড়ের অনুপাত কতটা, অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হচ্ছে না 10:9। এইবারে দেখো কি বলেছে যে রাম যখন 9.9 যায় তখন ফারুকের অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাব। আবার যদি তোমরা মনে করো না ডাইরেক্ট নেবো না, তাহলে এরকম অ্যান্সার আসবে, যদিও ডাইরেক্ট করাই ভালো। কিরকম দেখো, মনে করলাম যে রাম যখন 9.9 যাচ্ছে তখন ফারুক এক্স মিটার যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ফারুককে এক্স ধরে নিই, তখন পরবর্তী সমীকরণটা এরকম হয়ে যাবে যে ফারুক ইজ টু রাম সমান 10:9 এরকম। তাহলে এখান থেকে একটা আমরা এক্স এর মান পেয়ে যাব কিভাবে না, ইজ টু মানেই হচ্ছে নিচে নিচে 9 সমান হয়ে যাচ্ছে 10/9, এখান থেকে এক্স এর মান পেয়ে যাব। কিন্তু আমরা এটা না করে ডাইরেক্ট কি করব, দেখো আমরা তো জানি যে এটা হচ্ছে রামের ভ্যালু আর এটা হচ্ছে ফারুকের ভ্যালু, ঠিক আছে। তাহলে এইখানে পরবর্তীতে রামের 9-এর ভ্যালুটা কত আসছে, 9.9 হয়ে যাচ্ছে। তাহলে কতটা পরিমাণ বাড়ছে, এটা কতটা পরিমাণ বাড়ছে 1.1। তাহলে এটাকে আমরা 1.1 বাড়িয়ে দেবো, এটাকে আমরা 1.1 বাড়িয়ে দেবো। তাহলে 1.1 যদি বাড়ে অর্থাৎ 1.1 × 10, এটাকে বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এটার মান কত, 11 মিটার, ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে সি, 11 মিটার। যেটা পছন্দ হবে এই প্রসেসটাও ফলো করতে পারো, আবার শর্টকাটে এটাও ফলো করতে পারো। ওকে, অঙ্কটা কিরকম বলছে যে দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি, হ্যাঁ, অর্থাৎ দুটো মেল আর দুটো বয় একটা কাজের এত অংশ করছে 6 দিনে, আবার 3টে মেল আর 5টা বয় ওই কাজের এত অংশ করছে 4 দিন। তাহলে একজন বয় কতদিনে কাজটা করবে, একজন বয় কতদিনে কাজটা করবে। এইভাবে আমরা অঙ্কের ভাষাটা যদি আমরা সহজ করে দেখি, তাহলে হচ্ছে এরকম না 2m+3b, তাই না, 2m+3b সমান করছে তোমার কি না 3-এর 4 ইউনিট, কত দিনে, 6 দিনে। 3-এর 4 ইউনিট করছে কত দিনে, 6 দিনে। আর 3m আর 5b এরা কত করছে না, এরা করছে তোমার সরি 19, দাঁড়া 1 সেকেন্ড, হ্যাঁ 19-এর 24, 19-এর 24 এরা করছে তোমার 4 দিনে। এই ক্ষেত্রে আমরা কি করব না, এই যে
দিনটা আছে, তাহলে একক দিনে আমরা বের করব। অর্থাৎ যদি আমরা দিনটাকে সমান করে দিই, তাহলে আমার কি হবে না, সমীকরণটা দুই দিকে আমরা লিখতে পারবো। কিরকম না, ধরো এই এই ম্যান পাওয়ার একদিনে কত করবে, আর এই ম্যান পাওয়ার একদিনে কত করবে। তাহলে এই 6 দিনটাকে একদিন করতে গেলে কি হবে না, 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইদিকে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে আমার কি হবে না, এই যে কাজের অংশটা, এটাকে কি করতে হবে, গুণ করতে হবে 6 দিয়ে। সেই রকম ভাবে 4 দিয়ে যদি দিন সংখ্যাকে ভাগ করি, তাহলে কাজের পরিমাণটাকে 4 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা কিরকম দেখো, তাহলে অঙ্কটা কি হয়ে যাচ্ছে না, 2m, ওহো দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে 2m আর 3b, 2m আর 3b, এটা কি করছে না, একদিনে, 1 ডেতে 6 দিয়ে ভাগ করে দিলাম, তখন 1 ডে হয়ে গেল। তাহলে এই 3-এর 4টাকে আমরা 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 6 দিয়ে ভাগ করলে 1-এর 6 হয়ে যাচ্ছে। অর্থাৎ কত আসছে, 1-এর 4 অংশ হয়ে গেল, 1-এর 4 অংশ। সেই রকম ভাবে পরবর্তী সমীকরণটাকে আমরা এরকম করছি যে 5b, এরাও 1 ডেতে কত করছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কাজের সংখ্যাটা 4 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কাজের সংখ্যা যদি 4 দিয়ে গুণ হয়ে যায়, তাহলে এরকম হয়ে গেল, সমান হয়ে যাচ্ছে কত, 1996 অংশ। বুঝতে পেরেছো? 1996 অংশ। তাহলে এবার দেখো, এই 1 সেকেন্ড, হ্যাঁ, এই যে ম্যান পাওয়ার একদিনে কত করছে না, 1-এর 8 অংশ। আর এই যে ম্যান পাওয়ার, ওরা একদিনে কত করছে, 1996 অংশ। এবার কি করতে হবে, আমাকে একজন বালকের কাজের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমি তার যদি ম্যান পাওয়ারটা বুঝে যাই, একজন বালকের ম্যান পাওয়ার বুঝতে পারলে আমার সমাধান হয়ে গেল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি একজন বালকের মান বের করতে গেলে আমার এই ম্যানগুলো, অর্থাৎ পুরুষদেরকে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরকে ডিলিট করতে হবে এখান থেকে। তাহলে এই যে মানে সমাধান আছে, সমীকরণ আছে, সেখানে 2m আর 3m এই দুটাকে ইকুয়াল করে এই দুটো সমীকরণ 1 আর সমীকরণ 2কে বিয়োগ করলে কিন্তু আমার এখানে বয়ের মান বেরিয়ে যাবে, বালকের মান বেরিয়ে যাবে। তাহলে কি করতে হবে না, এটা একটু পেজ পেজ দরকার। দেখো আমরা কি করলাম, এটাকে আরেকবার একটু লিখে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। যে 2m প্লাস 3b সমান, আর দিন সংখ্যাটা লিখলাম না কারণ একদিন। ঠিক এরকম ভাবে 3m প্লাস 5b, এরা করছে কত, 1996। ঠিক আছে, এইখানে আমি কি করব, 2m কে তুলে নেব। তাহলে 2m কে তুলে নিতে গেলে না সমান করব, 2m কে সমান করতে গেলে কত হবে, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই 2mটা 6m হয়ে যাবে, আর পরবর্তী সমীকরণটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই 3mটা 6m হয়ে যাবে, অর্থাৎ m দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই সমীকরণটাকে আবার যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন পুরোটাই চেঞ্জ হয়ে কত হয়ে যাচ্ছে না, 6m প্লাস 9b সমান 3-এর 8 অংশ, আর 6m প্লাস 10b সমান হয়ে যাচ্ছে, আমি 96 দিয়ে দুই দিকে ইয়ে করে দিচ্ছি, কেটে দিচ্ছি, তাহলে 48 হয়ে যাচ্ছে, 19-এর 48। দেখো এইবারে এই দুটো সমীকরণকে বিয়োগ করতে হবে, এই দুটো সমীকরণকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ করলে আমার 6m আর 6m কেটে যাবে। তাহলে এখানে আমার 1b থাকছে, 1b যদি থাকে তাহলে এই দুটোকে বিয়োগ, অর্থাৎ 3-এর 8 আর 19-এর 48কে বিয়োগ করব। 3-এর 8 19-এর 48কে বিয়োগ করলে দেখবে 1-এর 48 আসছে। এটা আমি আর ইয়ে করলাম না। তাহলে 1b সমান 1-এর 1b সমান 1-এর 48। এইটা কি, এটা হচ্ছে একটি বালকের এক দিনের কাজ সমান 1-এর 48 অংশ, তাই তো? তাহলে একটি বালকের একের
48 অংশ কাজ করার ক্ষমতা রয়েছে। তাহলে ওই বালকটি সম্পূর্ণ কাজটি যদি করে তাহলে কতদিন সময় লাগবে? না, সম্পূর্ণ কাজটি করতে গেলে 48 দিন সময় লাগবে, এটা আমরা জানি। কিরকম? না, যদি ঐকিক নিয়ম করি তাহলে একের 48 অংশ করে একদিনে, এক অংশ করে 48-এর একদিনে, অর্থাৎ 48-এর এক মানে 48 দিনে। ঠিক আছে, এই এক অংশটা কি না সম্পূর্ণ অংশ, তাহলে একের 48 অংশ করছে একদিনে, এক অংশ করবে কত? 48-এর একদিনে সমান 48 দিনে। এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে টোটাল কাজটা করতে একজন বালকের 48 দিন সময় লাগবে। অঙ্কটা যদিও লেন্দি, কিন্তু বোঝানোর জন্য লেন্দি করলাম, নাহলে শর্টকাটে অনেক স্টেপ জাম্প করলেই সহজেই হয়ে যেত। ঠিক আছে, বুঝে নেবে অঙ্কটা ভালো করে। পরবর্তী দেখ, অঙ্কটা একটু ভালো করে পড়ে নাও, তাহলে বুঝতে পারবে। আমি এটা সমাধানটা লিখে দিচ্ছি। পড়া হয়ে গেছে। দেখ অঙ্কটা, অঙ্কের সমাধানটা এরকম হচ্ছে যে প্রথমে যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য ও 5 নম্বর পায়, তাহলে মনে করলাম সঠিক উত্তরের জন্য 5x। ঠিক আছে, সঠিক উত্তরের জন্য 5x হয়ে যাচ্ছে এবং প্রতিটি ভুলের জন্য 2 নম্বর বাদ যাচ্ছে, তাহলে ভুলগুলো মানলাম 2y। তাহলে ওর সঠিক নাম্বার, সঠিক উত্তর দেওয়ার জন্য 5x পাচ্ছে, আর ভুল উত্তর দেওয়ার জন্য 2x মাইনাস হচ্ছে। এই অবস্থায় সে কতটা স্কোর করছে? এই অবস্থায় সে স্কোর করছে 32। অর্থাৎ এই 5x আর 2y কে যদি আমরা সমীকরণের আকারে নিয়ে যাই, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 5x, সঠিক প্রশ্নের জন্য 5x, আর রং কোশ্চেনের জন্য 2y, তাহলে আলটিমেট কত স্কোর হচ্ছে? 32। পরবর্তী সমীকরণে কি বলছে দেখো, যে এরকম ভাবে যদি 4 নম্বর দেওয়া হয় সঠিক উত্তরের জন্য অর্থাৎ 4x, এবং ভুল নম্বরের জন্য যদি এক করে কাটে অর্থাৎ 1y, তাহলে তখন ওর স্কোরটা হয়ে যাবে 28। এইবারে কি করতে হবে না, মোট প্রশ্নের সংখ্যা অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই এর মান বের করতে গেলে আবার আগের মতো সমীকরণটাকে আমরা করে নেব। কিরকম করব? প্রথমে আমরা ওয়াইটাকে তুলে নিচ্ছি। তাহলে ওয়াইটাকে তুলতে গেলে এখানে 2y থাক, এই 1y-টাকে 2y করে নেব। তাহলে 1y-টাকে 2y করতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তখন এই সমীকরণটা কিরকম দাঁড়িয়ে যাবে না, 5x মাইনাস 2y সমান হয়ে গেল 32, আর এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 8x মাইনাস 2y সমান হয়ে গেল 28 দুগুণে 56। ঠিক আছে, এবার এইটাকে বিয়োগ করলেই হয়ে যাবে। এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে? সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে 3x সমানে কি হচ্ছে না 24, 3x সমানে 24। এবার তোমরা যদি বলো যে স্যার প্লাস 5x আর মাইনাস 8x, তাহলে এটা মাইনাস 3x হবে। হ্যাঁ হবে অবশ্যই। 32 আর মাইনাস 56 বিয়োগ করলে মাইনাস 24 হবে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস তো কেটেই যাচ্ছে, সেই জন্য এটাকে আমি লিখলাম না। তাহলে 3x মানেই হচ্ছে 24, যেখানে x এর মান হচ্ছে 8। এই একটা পেয়ে গেলাম, x এর মান 8। এবার এই x এর মান 8 বসিয়ে এই সমীকরণটা থেকেও বা এই সমীকরণটা থেকেও তুমি y এর মানটা বের করতে পারো। ফর এক্সাম্পল একটা আমি করে দিই, তাহলে 5x মাইনাস 2y সমান হয়ে যাচ্ছে 32। এখানে আমি x এর মান পেয়েছি 8, তাহলে x এর মান যদি আমি 8 বসাই তাহলে এটা হয়ে যাবে 40 মাইনাস 2y সমান 32। তাহলে 40টা ওইদিকে নিয়ে গেলাম, 40টা ওইদিকে নিয়ে গেলে কি হবে? 2y সমান 32 মাইনাস 40, এখানেও মাইনাস আছে। ঠিক আছে, সমান এই দিকে করে দিই, সমান করে সমান হচ্ছে 8। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, দিয়ে ওয়াই এর মান সমান কত হচ্ছে তোমার 8/2 সমান 4। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম 4, আর এক্স এর মান পেয়ে গেছি 8। তাহলে 8 আর 4-এর যোগফল কত হচ্ছে 12। তাহলে পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত ছিল? কিছুগুলো প্রশ্ন ছিল এক্স, অর্থাৎ কিছুগুলো প্রশ্ন 8, আর কিছুগুলো প্রশ্নের সংখ্যা ছিল 4। তাহলে 8 আর 4-এ মোট 12। ক্লিয়ার? দেখে নাও সেটা ভালো করে দেখে নাও, বুঝতে পারবে কিভাবে এটা সমাধানটা আমরা করছি। ঠিক আছে, আচ্ছা এটা দেখ, এখানে দুটো সংখ্যা আছে। সংখ্যা দুটি কত না 12 13 একটা সংখ্যা, আরেকটা হচ্ছে 12 31। এইগুলো মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা সেটা আমাকে আইডেন্টিফাই করতে বলেছে। আর এই মৌলিক সংখ্যা বলতে কি না,
মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া আর ভাগ করা যায় না। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আর যৌগিক সংখ্যা বলতে কোনটা? না, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার। আচ্ছা, এইবারে কোনো সংখ্যা মৌলিক না যৌগিক সেটাকে আইডেন্টিফাই করার জন্য একটা সহজ উপায় যেটা আমরা বলবো সেটা হচ্ছে সংখ্যাটির বর্গমূল। হ্যাঁ, সংখ্যাটির বর্গমূল নির্ধারণ করা। কি না, বর্গমূল যদি আমরা নির্ধারণ করে দেখি তাহলে বুঝতে পারবো যে সংখ্যাটি যৌগিক না মৌলিক। যৌগিক না মৌলিক। তাহলে আমরা বর্গমূল করতে গেলে আমাকে কি করতে হবে? না, এই 12-13-র একবার বর্গমূল করে নিতে হবে। বর্গমূল করার ক্ষেত্রে কি হচ্ছে না, আমার এটা যদি আমি বর্গমূল করি তাহলে দেখবো এর ভ্যালু মোটামুটি এরকম আসছে। আচ্ছা, বর্গমূল কিভাবে বের করতে হয় সেটা আমরা পরের দিন ক্লাসে বলে দেবো। আজকে আপাতত যেহেতু রেপিডে চলছে সেই জন্য এটা আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই 12-13-র বর্গমূল করতে গেলে প্রায় এরকম একটা ভ্যালু আসবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই 34টা ধরেই এগিয়ে যেতে হবে। 34 ধরে এগিয়ে যেতে হবে। কি হবে না, যদি 12-13-র বর্গমূল 34.8 হয়, তার মানে এর যে আহ, নিচের যে মৌলিক সংখ্যাগুলো আছে, অর্থাৎ 34-এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে তারা কোনগুলো সেটা আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে? না, এই 34-এর নিচের মৌলিক সংখ্যা কারা কারা আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, তোমার হচ্ছে যে 17 আছে, 19 আছে, তারপরে 23 আছে, আর 29 আর 31। তাহলে এই 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31 এগুলো হচ্ছে 34-এর নিচে সব মৌলিক সংখ্যা। এবার এই 34-এর নিচে সব মৌলিক সংখ্যা যদি হয় তাহলে কি করব? এই 12-13-কে এদেরকে দিয়ে ভাগ করে দেখব। তো ভাগ করে তার 2 দিয়ে আর আমরা পরীক্ষার হলে ভাগ করব না, আমরা কি করব? যে ডিভিজিবিলিটি রুলস, বিভাজ্যতার নিয়ম যেটা আছে সেখানে আমরা চেক করব। তা প্রথমে আমরা জানি 2 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে, 3 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাবে, 5 দিয়ে কাদেরকে ভাগ করা যায়। ঠিক আছে, এরভাবে চেক করে করে যদি দেখি তাহলেই বুঝতে পেরে যাব যে এই 12-13টা আসলে যৌগিক না মৌলিক। ঠিক আছে? এই জন্যে বিভাজ্যতার যে নিয়মগুলো আছে সেই বিভাজ্যতার নিয়মগুলো ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? লাস্ট যেটা আসবে যে 23, 29, 31-এর তো স্যার বিভাজ্যতার নিয়ম আমরা কিছু জানি না বা দেখিনি, তাহলে এইগুলো দিয়ে একটু ভাগ করে দেখলেই হয়ে যাবে। তো পরিষ্কার গল্প, এগুলোকে ভাগ করতে বলতে 3, 4, 5 দিয়ে গুণ করলেই দেখবে এটার ভ্যালুটা চলে আসবে বা এর নিয়ার অ্যাবাউট ভ্যালু আসবে। সেক্ষেত্রে আমরা যদি এখন দেখি এই 23, 29, 31 এদের কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না, কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না। তাহলে বলাই যায় যে এই 11-13, এই 11-13 এই সংখ্যাটি হচ্ছে একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। ঠিক সেরকমভাবে 12-31 সেটাও আমরা কি করব না, এর স্কোয়ার রুট করে নেব। স্কোয়ার রুট করার পরে দেখা যাবে যে এর স্কোয়ার রুট করতে গেলে হচ্ছে তোমার 35.8 আসবে। এই 35.8 তার মানে 35টা ধরবো। 35টা ধরে 35-এর নিচে যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তারা কোনগুলো, তাহলে দেখো এই 2 থেকে শুরু হবে 31 পর্যন্ত যাবে, শুধুমাত্র এখানে আরেকটা সংখ্যা বেড়ে যাবে, সেটা হচ্ছে তোমার আর আর তো বাড়ছে না। হ্যাঁ, আর বাড়ছে না, তাহলে এইগুলো একই জিনিস। তাহলে এই জিনিসটাও কিন্তু এই 12-31-এরই মৌলিক সংখ্যার জায়গায় আসে, তাহলে এটাও হয়ে যাবে মৌলিক সংখ্যা। তাহলে উত্তর কি হবে না, দুটি সংখ্যাই মৌলিক সংখ্যা। আপাত দৃষ্টিতে মনে হবে অঙ্কটা কেমন যেন, কিন্তু যদি এগুলো বর্গমূল এই চ্যাপ্টারটা ক্লিয়ার থাকে, ঠিক আছে, এই বর্গমূল চ্যাপ্টারটা ক্লিয়ার থাকে তাহলে অঙ্কটা সহজ হবে। ঠিক, দেখো এখানে একটা খুব মজার অঙ্ক আমরা পেয়েছি, বিশাল বড় দেখতে, কিন্তু আসলে এর মধ্যে কিচ্ছু নাই। এর মধ্যে কিচ্ছু নাই, দেখে মনে হচ্ছে বিরাট ব্যাপার। একটা জিনিস দেখো, সংখ্যা দুবার রিপিট হয়েছে, এই একটা সংখ্যা আছে আর এই একটা সংখ্যা আছে, আর কোথাও কিচ্ছু নেই। তাহলে যদি আমরা বীজগণিতের সূত্র হিসাবে এখানে প্রয়োগ করি কিরকম না, 4 পূর্ণ 3-এর 29 এটাকে যদি আমরা এ ধরে নিই, আর 6 পূর্ণ 26-এর 29 এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে এই সমীকরণটা কি আছে দেখবে,
এই সমীকরণটা আছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস দেখো 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ সরি প্লাস বি স্কোয়ার ইন্টু বি। এটা ঘেটে দিয়েছে একটু। এইবার দেখো কিরকম ঘেটেছে, এটা দেখলে বুঝতে পারবে যে এই যে এ ইন্টু এ স্কোয়ার তার মানে তো এ কিউব, এই গুণগুলোকে তুলে দিলে কি হবে, এরকম হয়ে যাবে একটা। হ্যাঁ, আর এই বি স্কোয়ার ইন্টু বি তার মানে তো বি কিউব। কারণ কি না, যখন এই যে এইটাকে আমরা ধরো গুণ করছি, একটা দেখিয়ে দিই তোমাদেরকে, একটা দেখিয়ে দিই। এই যে বি স্কোয়ার ইন্টু বি আছে, অর্থাৎ এই বি স্কোয়ার ইন্টু বি আছে মানেই তো বি এর মানটা 1। তাহলে এই ক্ষেত্রে কি হবে না, বি 2+1 অর্থাৎ বি কিউব। বুঝতে পেরেছো? এইবারে দেখো না কোথাও মনে পড়ছে যখন বীজগণিতের সূত্রে পড়তে এটা এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তার মানে কি এটা নয় এ প্লাস বি এর হোল কিউব কি নয়? বলবে হ্যাঁ স্যার এটাই। তাহলে এ প্লাস বি এর হোল কিউবের মানটা এখানে বসাতে হবে। তাহলে এ প্লাস বি এর হোল কিউব এটার মান আমাকে তুলতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এ এর মান কত, এবার আমরা কি করছি না এ এর মান 4×3=29 আর বি এর মান 6×26=29, 26-29 এইটার টোটালটার কিউব করতে হবে। বলবি স্যার এটা তো আরো কঠিন হয়ে গেল। না, কঠিন এখনো হয়নি। ঠিক আছে, কিরকম না এটাকে আমরা এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ভেঙে নিই, পূর্ণ সংখ্যাটা ভেঙে একটা ভগ্নাংশে নিয়ে আসি। পূর্ণ সংখ্যাটাকে ভাঙলে ভগ্নাংশে আসতে গেলে কি হবে, দেখো 29 আর 4 গুণ হবে আর এই 3টা যোগ হবে। তাহলে 29 4 যদি গুণ হয় তাহলে হয়ে যাচ্ছে তোমার 4×9=36 আর 4×2=8 আর 3=11। তাহলে আর তার সঙ্গে 3 যোগ, অর্থাৎ হয়ে যাচ্ছে এটা কত 119/29 হয়ে গেল। আর এই দিকটা কত আসছে, আচ্ছা একটু মুছে দিই। হুম হুম এবার দেখো এই 6×26=29টাকে আমরা ভাঙছি, তাহলে 6 দিয়ে 26কে গুণ করছি আমরা, সরি 6 দিয়ে 29কে গুণ করছি। তাহলে 6×9=54, 4 হাতে 5, 6×2=12 আর 5-এ 17, 174 তার সঙ্গে 26 যোগ, তাহলে 6×4=10 আর হচ্ছে তোমার এটা 10, এটা 200। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 200/29। তাহলে এর উত্তর কি হয়ে যাচ্ছে না 29টা লসাগু আর এই দুটো যোগ অর্থাৎ 319 এইটার কিউব। তো 319-এর কিউব হলে এটা দেখো এটা এটা মাল্টিপ্লাই করা যাবে 11 দিয়ে, 19 11 319 অর্থাৎ 11-র কিউব হচ্ছে উত্তর। কিন্তু 11-র কিউব তো উত্তরে কোথাও নাই, কোথাও আছে কি, কোথাও নাই। তাহলে কি হবে দেখো, এখানে একটু খেলা খেলেছে। 11-র কিউব এটাকে এটাকে আমরা যদি এরকম করি 10+1 আবার এ প্লাস বি এর কিউবে চলে আসলো, এ প্লাস বি এর কিউবে চলে আসলো। তাহলে এবারে এ প্লাস বি এর কিউবের সূত্রটা কি না 10³+3×10² আর 3×10 × 1² প্লাস 1-এর কিউব। কখন হচ্ছে এটা, যখন 10+1-এর কিউব চাইছি। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটাকে আমার এখানে দেখো দেওয়া আছে অপশন বিতে। এটা একটা শূন্য বেশি কেটে ফেলেছে, এটা করা যাবে না। তাহলে এটা 1000 ইন্টু 3×10² মানে 3 100 প্লাস 3×10 প্লাস কিউব। দেখো এইটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। হুম
আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের কাছে কি আছে দেখো। এ 12 দিনে করছে, বি 18 দিনে, আর তারা একসঙ্গে কাজ শুরু করেছে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ ছেড়ে চলে যায়। তাহলে বাকি কাজটা বি শেষ করেছে, সমস্ত কাজটা শেষ করতে কদিন সময় লেগেছে। দেখো অঙ্কটা বোঝার আছে, কিন্তু খুব মজাদার অঙ্ক। কিরকম দেখো, আমরা প্রথমে কি করব না, এ আমাদের যে নিয়ম আছে সেটা আমরা কিভাবে করি দেখো। এ কি করছে, 12 দিনে করছে, আর বি 18 দিনে করছে। মোট কাজটা বের করতে গেলে আমরা কি করি না, এই দুটো 12 আর 18 লসাগু করে দিই। তাহলে 12 আর 18 লসাগু কত হবে, 36 হবে। তাহলে এই আমাদের কাছে মোট কাজ হচ্ছে 36 ইউনিট। তাহলে এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা বের করব আমরা, কার দক্ষতা না এ। এ যদি 12 দিনে 36 ইউনিট করে, তাহলে একদিনে কত করে, 3 ইউনিট প্রতিদিন। আর বি যদি 18 দিনে 36 ইউনিট করে, তাহলে একদিনে কত করে, 2 ইউনিট প্রতিদিন। এই যে 3 আর 2 বেরোলো, এটাই হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি। অর্থাৎ এরপরে আমাদের এই পোর্শনটা নিয়ে কাজ হবে মোট। ঠিক আছে, তাহলে 36 ইউনিট কাজ, টোটাল কাজ। তার মধ্যে এ প্রতিদিন 3 ইউনিট করে করতে পারে, আর বি প্রতিদিন 2 ইউনিট করে করতে পারে। হয়েছে, এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো সমস্যা নেই? এরপরে দেখো কাজের সিকোয়েন্সটা কি হচ্ছে। কাজের সিকোয়েন্সটা হচ্ছে কি না, তারা একসঙ্গে কাজটা শুরু করেছে, ঠিক আছে, করুক না। কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। 3 দিন আগে যদি এ চলে যায়, তাহলে শেষ 3 দিনে, লাস্ট 3 ডেজ কে কাজ করেছে। যদি এ চলে যায়, তাহলে লাস্ট 3 ডেজে কে করেছে, বি করেছে। লাস্ট 3 দিনে কি কাজ করেছে, বি কাজ করেছে। তাহলে এইবারে বি কতটা কাজ করেছে, তাহলে লাস্ট 3 দিনে বি এর কাজ হচ্ছে, বি এর ক্ষমতা কত না 2 ইউনিট পার ডে। তাহলে বি কত করবে 3 দিনে, তাহলে দেখো অঙ্কটা কি হবে না, শেষ 3 দিনে বি করে কতটা করবে, 6 ইউনিট। কারণ প্রতিদিন ও কত করে, 2 ইউনিট করে করে, তার লাস্ট 3 দিনে কত করেছে, 6 ইউনিট। এবার যদি 6 ইউনিট সে করে ফেলে, তাহলে আর কতটা কাজ বাকি ছিল, শেষ 3 দিনের কাজ এটা 6 ইউনিট। তাহলে আগে কত দিনের কাজটা বাকি হয়ে আছে না, আগের বাকি কাজ দেখবো, বা পূর্বের বাকি কাজ। হ্যাঁ, পূর্বের বাকি কাজ কত হবে, মোট ছিল 36, লাস্ট 3 দিনে কাজ হয়েছে 6, তাহলে এখন আছে, আগের আছে কতটা, 30 ইউনিট। এই 30 ইউনিটটা কে করছে দেখো, এই 30 ইউনিটটা কে করছে, তারা একত্রে কাজটি শুরু করে, কারা না এ আর বি একসঙ্গে। তাহলে এই 30 ইউনিটের কাজটা কে করেছে না এ প্লাস বি। তাহলে এই 30 ইউনিটের কাজটা ওরা যদি করে, তাহলে ওদের কতদিন সময় লাগবে দেখো। ওদের ক্ষমতা কত না, এ এর ক্ষমতা হচ্ছে 3, আর বি এর ক্ষমতা 2। তাহলে এ আর বি এর মোট ক্ষমতা কত, 5 ইউনিট পার ডে। তাহলে 5 ইউনিট পার ডে যদি এ আর বি এর ক্ষমতা হয়, তাহলে 30 ইউনিট কাজটা করতে কদিন সময় লেগেছে। তাহলে এ প্লাস বি, হ্যাঁ, 30 ইউনিট করে কদিনে না, এক এক দিনে 5 ইউনিট, 30 দিনে করতে কত, 30 ইউনিট করতে কত সময় লাগবে, 6 দিন। বুঝতে পেরেছ? তাহলে এ বি কি করেছে, 6 দিন কাজ করেছে একত্রে। এ বি একত্রে 6 দিন কাজটা করেছে, ভালো করে বুঝে গেল? তাহলে এ বি যদি একত্রে 6 দিন কাজটা করে, আর বি যদি শেষ 3 দিন কাজটা করে, দিয়ে দেখা যাচ্ছে বি এর শেষ 3 দিনের কাজ 6 ইউনিট, বি এর শেষ 3 দিনের কাজ, সরি,